নিন বিজয়বাবু, এটা আপনার জন্য। এটা কি? এটা হচ্ছে মিষ্টি। আমাদের বাসায় আপনারা নতুন, তাই প্রতিবেশী হিসেবে মিষ্টি মুখ করানোর জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, না না, লাগবে না। আপনারা যান তো যান। অংশুদের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে, তাই ওর বাবা মা মিষ্টি নিয়ে এসেছে, কিন্তু ভাড়াটিয়ারা মিষ্টি নেওয়া তো দূরের থাক, সরাসরি ওদের মুখের উপর দরজায় লাগিয়ে দেয়। স্বামী স্ত্রী দুজনের চাহনিও অংশুর ঠিক ভালো লাগেনি। কেমন যেন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, চোখ ছিল লাল। অংশুর বাবা মাও খানিকটা অবাক হয়ে যায় তাদের আচরণে। তারপর তারা সেখান থেকে চলে যায়। ঘড়িতে তখন রাত 12টা বাজে। অংশু শুয়ে শুয়ে ভাবে, এরা কেমন লোক, বাবা মা এদের জন্য মিষ্টি নিয়ে এলো, আর এরা মুখের উপর দরজা লাগিয়ে দিল। আর এরা অমন ভাবে আমাদের দিকে তাকিয়েছিল কেন? এদের আচরণ তো কোনো স্বাভাবিক মানুষের মতো মনে হলো না। ঠিক এই সময় অংশুর মনোযোগ যায় কিছু শব্দের উপর। অংশু কান খাড়া করে শুনতে পায় পাশের বাসা থেকে কিছু চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। অংশু বুঝতে পারে এটা সেই বাসাই হচ্ছে যেখানে নতুন ভাড়াটিয়া এসেছে। হঠাৎই অংশুর মনে হয় সে বাসাতে কাউকে কুপিয়ে মারার শব্দ হচ্ছে। অংশুর ভয়ে গলা শুকিয়ে যায়। সে লাফ দিয়ে খাট থেকে উঠে পড়ে। তারপর ঘড়িতে দেখে রাত তখন 12টা 30 মিনিট। অংশু ভয়ে ভয়ে একটু পানি খেয়ে আবারও শুয়ে পড়ে। একবার ভেবেছিল বাবা মাকে বলবে, কিন্তু ও জানে ওর বাবা মা এসব কথা বিশ্বাসই করবে না। তাই প্রভুর নাম জপ করে কোনো মতে চোখ বন্ধ করে সে আবারও ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে যায় একটি সপ্তাহ। প্রতিদিন রাতে অংশু ঘুমাতে গেলে পাশের বাসা থেকে এমন অদ্ভুত আওয়াজ শুনতে পায়। অবশ্য বুঝতে পারে না এসব কি হচ্ছে। রাত 12টার পরে কেন এমন অদ্ভুত জিনিস সে শুনতে পায়? যারা এসব করে তারাই রাত 12টার পরে কেন করে? সে সিদ্ধান্ত নেয় আগে নিজে শিওর হবে ওই বাসায় কি আছে, তারপর তার বাবা মাকে জানাবে। একদিন রাতে এসে শুয়েছিল। রাত 12টার ঠিক পরপরই শুনতে পায় পাশের বাসা থেকে কিছু চিৎকারের আওয়াজ আসছে। নিজেকে সে ঠিক মতো ধরে রাখতে পারে না। রুম থেকে বেরিয়ে যায় বাবা মার রুমের দিকে। তারা দুজনই ঘুমিয়ে আছে। সে আস্তে করে ঘর থেকে বেরিয়ে আসে। তাকে আজকে জানতেই হবে প্রতিদিন রাতে রাত 12টার পরেই বাসায় কি হয়। কিন্তু অংশু ভেবে পায় না সে কি করে জানবে। এই বাসায় তো রোগা যাবে না, দরজা তো বন্ধ। আচ্ছা, জানালা দিয়ে উকি দিলে কেমন হয়? সবটা তো দেখতে পাবো। অংশু ধীরে ধীরে জানালা দিয়ে উকি দেয়, আর উকি দিতেই ওর চোখ ছানা বড়া হয়ে যায়। ওর গা কাঁপতে থাকে। আমি কি দেখছি? সেই দম্পতির বাসার ফ্লোরে একটা রক্তাক্ত দেহ পড়ে আছে, আর বিজয়বাবু আর তার স্ত্রী দুজনেই সেই দেহটার উপর হুমড়ি খেয়ে পড়ে মাংস কুবলে কুবলে খাচ্ছে। তাদের দুজনের মুখে রক্ত লেগে আছে, হাতে রক্ত,
আর সেই মৃতদেহটা ছিন্ন ভিন্ন। এত বাজে জিনিস সে জীবনে কখনো দেখেনি। তার মানে প্রতিদিন রাতে এই বাসায় মানুষ খুন করা হয়, আর তাদের চিৎকারের আওয়াজই আমি শুনতে পাই। অংশু নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে ওঠে। ঠিক তখনই স্বামী স্ত্রী দুজন চিৎকার শুনলে জানালার দিকে তাকায়। তাদের ঠোঁটের কিনারে রক্ত লেগে আছে। তারা অগ্নিদৃষ্টিতে অংশুর দিকে তাকিয়ে আছে। সেই চোখের দিকে তাকানোর সাহস অংশুর নেই। অংশু দৌড়ে রুমের ভিতর চলে আসে। রুমে এসে সে কাঁদতে থাকে। আমার মা বাবাকে এটা বলা উচিত, কিন্তু ওরা তো আমাকে বিশ্বাস করবে না। আমাকে আর একদিন ওখানে যেতে হবে, তারপর প্রমাণ জোগাড় করে এনে বাবা মাকে দেখাতে হবে, নাহলে তারা কখনোই আমাকে বিশ্বাস করবে না। ভাববে আমি ছোট মানুষ, ভয় পেয়ে সব উল্টোপাল্টা বলছি। অংশু ভয়ে ভয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে অংশুর বাবা মা কোনো একটা আর্জেন্ট কাজে বেরিয়ে পড়ে। রাত প্রায় 9টা হয়ে যাওয়ার পরও তারা বাসায় ফিরে না। অংশু চিন্তায় পড়ে যায়, ভয় পেতে থাকে সে। ঠিক এমন সময় কল আসে। অংশুর বাবা ওকে বলে, বাবা আসলে আমরা তোর দিদার বাড়িতে এসেছি। তোর দিদার অবস্থা খুবই খারাপ, বাঁচবে কিনা জানি না। তোকে বলে আসিনি, তুই দিদার জন্য ভেঙে পড়বি, কিন্তু এখন তো মনে হচ্ছে তোর দিদাকে ছেড়ে আমরা বাড়িতে আসতে পারবো না। আর তুই তো এত রাত করে এদিকেও আসতে পারবি না। আজ তুই ওখানেই থাক, কাল সকালে চলে আসিস। কিন্তু বাবা, আমি একা থাকবো। কিচ্ছু হবে না বাবা, তোর খাবার দাবার আমরা সব রেডি করে রেখেছি। তোর ভয় লাগলে পাশের বাসার আন্টি আঙ্কেলদের ডেকে নিস, ঠিক আছে? ওরা খুব ভালো। আচ্ছা আমি রাখছি, সাবধানে থাকিস। অংশুর বাবা মা ফোন রেখে দেয়। অংশু বুঝতে পারে না সে কি করবে, কিন্তু এখন তো তাকে একাই সব সামলাতে হবে। অংশু আজকে ওদিকে যাওয়ার আর সাহস পায় না। ভয়ে ভয়ে শুয়ে পড়ে। ঠিক কখন যে সে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। রাত 12টার পর দরজায় খটখট শব্দ হয়। অংশু ঘুম থেকে উঠে পড়ে। এত রাতে কে আসলো? দরজা খোলা ঠিক হবে কি? যদি সেই রাক্ষসগুলো চলে আসে? না না, খুলে দেখি বাবা মাও তো চলে আসতে পারে, আমি একা বলে। এ কি, কেউ নেই? তাহলে দরজাকে খটকালো। আমি ভিতরে চলে যাই, না হয় সে রাক্ষসগুলো যদি আমাকে খেয়ে ফেলে। অংশু দ্রুত ঘরের ভিতরে ঢুকে যায়। যেই সামনে ঘুরে তাকায় তখন ও চিৎকার করে ওঠে, কারণ ওর সামনে সেই রাক্ষস দুটি দাঁড়িয়ে আছে। অংশুর ভয়ে গলা শুকিয়ে আসে। সে ভেবে পায় না এরা কি করে ঘরের ভিতরে ঢুকলো। আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা খেও না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, বলো? হ্যাঁ, আমি জানি তোমরা কেন আমাকে আক্রমণ করতে এসেছো। সত্যি বলছি, আমি তোমাদের কথা কাউকে বলবো না। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। না না, তাও
বললে তো হবে না সোনা। আমরা তো তোমাকে না খেয়ে যাব না, তুমি তো বলেই দেবে সবাইকে, আর এমনিতেও আজ আমাদের খাওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, আর দেখো গো, ও কি কচি, ওর কচি কচি হাড় চিবিয়ে খেতে কি মজা হবে। আহ, বেশ, আমার তো ভাবতেই কি জল এসে যাচ্ছে, তাহলে আর দেরি করবেন না। ওরা দুজন উচ্চস্বরে হা হা করে হাসতে থাকে। এক পর্যায়ে ওরা দুজন হাসি থামিয়ে দেয়। ওদের দুজনের চোখে রাগ আর ক্রোধের আগুন যেন ফুটে উঠেছে। ওরা দুজন ভয়ঙ্কর রূপে ফিরে আসে। তারপর দুজনে অঙ্কুরের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই অংশু চিৎকার করে ওঠে, জ্ঞান হারিয়ে ফেলে। এভাবে কতক্ষণ ছিল সে জানে না। সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায়। পাশে বাবা মা দুজনেই দাঁড়িয়ে আছে। জ্ঞান ফিরতে অংশকে কিছু জিজ্ঞাসা করবে, তার আগে ডক্টর বলে ওঠে, জ্ঞান ফিরেছে। দেখেছেন, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আপনাদের ছেলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ওকে ঠিক করার সাধ্য আমার নেই। এবার আপনারা ওকে নিয়ে যান, আর ওকে দেখেন বোঝাতে পারেন কিনা। আমার যতটুকু করার ইচ্ছে আমি করে দিয়েছি। কিন্তু আমরা এখন কি করব বলুন তো? আমরা তো বহু চেষ্টা করেছি ওকে বোঝানোর। আমরা ঘুরতে নিয়ে গিয়েছি, মানুষের সাথে মিশতে দিয়েছি। ও যখন যা করতে চেয়েছে, ওর মন ডাইভার্ট করার জন্য আমরা সেটাই করেছি। তবু ট্রমা থেকে বের হতে পারছে না। হ্যাঁ, কতগুলো বছর আমরা ওকে নিয়ে ভুগছি। ও নিজেও তো কষ্ট পাচ্ছে, কিন্তু আমরা এখন কি করব? অংশু বুঝতে পারে না ওর মা বাবা ডক্টরের সাথে কি কথা বলছে। মা, বাবা, ওই আঙ্কেল আন্টি যে দুজন রাক্ষস তোমরা জানো, তোমরা সেদিন আমাকে রেখে চলে গিয়েছিলে না, ওরা দুজন আমাকে মারতে এসেছিল। বাবা, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। ও কার কথা বলছে? পাশের বাসায় আমাদের এক প্রতিবেশী আছে। ওরা কারোর সাথে তেমন মিশে না। কিছুদিন আগে তাদের বাসায় মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা রাখেনি, মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছিল। আর ও সেটা নিয়ে আজে বাজে চিন্তা করছে, কল্পনায় ওদের রাক্ষস ভাবছে। বুঝতে পারছি, ও আসলে ও এতটাই ট্রমাটাইজ হয়ে গিয়েছে যে যারাই ওর সাথে সামান্য মিসবিহেভ করে তাদের নিয়ে ও বাজে চিন্তা ভাবনা করতে শুরু করে, আর কল্পনায় তাদেরকে রাক্ষস, ভূত পেতনি এসব ভাবতে শুরু করে, নিজেকে তাদের শিকার ভাবে। এটা ওর একটা মানসিক সমস্যা। এই রোগটা আসলে মানুষকে কুরে কুরে খায়, যেমনটা ওর সাথে হচ্ছে অনেক দিন ধরেই। ঠিক আছে, বাসায় নিয়ে যান, খেয়াল রাখবেন। অংশুর বাবা আর মা ওকে বাসায় নিয়ে আসে। আসলে অংশু মানসিক সমস্যায় ভুগছে দীর্ঘদিন যাবৎ। এ কারণে সে সবাইকে নিয়ে আজে বাজে চিন্তা করে। ওর বাবা মা দীর্ঘদিন ওকে এই সমস্যার জন্য চিকিৎসা করিয়েছে, কিন্তু ওর হ্যালুসিনেশন কোনো মতেই বন্ধ হয় না, বরং দিনকে দিন সেটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বাসায় যাওয়ার পর বিজয়বাবু আর তার স্ত্রী জানতে পারে এই ব্যাপারে, আর তারা অংশুকে দেখতে আসে। আসলে বাবা, আমাদের তোমার সাথে খারাপ ব্যবহার করা কোনোভাবেই উচিত হয়নি, কিন্তু আমরা আসলে এমনই। আমাদের দুজনকে চাকরি করতে হয়, চাকরির কারণে বাইরে থাকতে হয়। হ্যাঁ,
আমরা তো খুব বেশি লোকদের সাথে মিশি না, আর সেদিন আসলে হঠাৎ করে তোমরা মিষ্টি আনলে, আমরা তোমাদের চিনি না জানি না। আরে আমাদের মন মানসিকতাও খুব ভালো ছিল না, তাই মিসবিহেভ করে ফেলেছি। হ্যাঁ, আমরা বুঝতে পারিনি এটার জন্য তুমি আসলে এতটাই ট্রমায় পড়ে যাবে। তুমি আমাদের নিয়ে ভুল ভাবতে শুরু করবে। হ্যাঁ, বুঝতে পারিনি বাবা, তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আমরা লজ্জিত। আমাদের ক্ষমা করে দাও অংশু, এখন থেকে তোমাকে আমরা খুব আদর করব, আর তুমি আমাদের বাসায় যাবে, আমরাও আসবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ দাদা। না না, প্রতিবেশী হিসাবে এটা আমাদের কর্তব্য। অংশুর বাবা মা আর বিজয়বাবু একে অপরের সাথে কথা বলতে থাকে, কিন্তু সে তখনও বিজয়বাবু আর তার স্ত্রীকে তাকিয়ে দেখতে থাকে। অংশু কোনো মতেই মানতে রাজি না যে সে একজন অসুস্থ মানুষ। ওরা কেমন করে ওর দিকে যেন তাকায়। অংশুর আবারও ভয় করতে শুরু করে। আদৌ কি অংশু ভালো হবে কখনো? সবটাই কি তার মনের ভুল, নাকি এই গল্পটার মধ্যেও সত্যি আছে কিছু? মনের ভুল হলেও সে আর কতদিন এভাবে বাঁচবে, সে তো একমাত্র ভগবানই জানে। কিরে সমরেশ, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, একটু শপিংয়ে যাচ্ছিলাম, পুজোর ছুটি পেয়েছি, ভাবছি গ্রাম থেকে একটু ঘুরে আসি, তাই মার বউয়ের জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি। যা তাহলে, আমিও ভাবছি কতদিন পর বাড়ি যাব। আমি আজই যাব, রাত পোহালেই। ছুটির দিন ঘনিয়ে আসবে মনে হচ্ছে। ভালোই করেছিস, ঘুরে আয়। ট্রেন থেকে নামতে নামতে আনুমানিক 11:30 বেজে গেল। এই সময় কোনো যানবাহন গ্রামের রাস্তায় পাওয়া যাবে না, তাই আমি পায়ে হেঁটে রওনা হলাম বাড়ির দিকে। কিন্তু রাস্তার এক পাশে একটা রিক্সা দেখে মনটা আনন্দে নেচে উঠল। যাই হোক, এত রাতে আর হেঁটে যেতে হবে না তো। আমার নাম সমরেশ ঘোষ, শহরে একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। মাঝে মাঝে 1-2 দিন ছুটি পেলেও বাড়িতে আসতে পারি না। এত কম সময়ে বাড়িতে এসে লাভই বা কি? গ্রামে 1 সপ্তাহ 10 দিন যদি নাই থাকতে পারি, তাহলে এসে কি হবে? তবে এবার পুজোর ছুটিতে বেশ কয়েকদিন ছুটি পেয়েছি, আর তাই দেরি না করে সন্ধ্যার দিকে এই ট্রেনে উঠে পড়ি। রাত 11টায় আমাকে হরিপুর গ্রামে নামিয়ে দেয়। আমি রিক্সার সামনে এসে রিক্সা চালক দাদাকে লক্ষ্য করে তার কাছে এগিয়ে যাই। মধ্যবয়স্ক একজন লোক, এই বয়সেও রিক্সা চালায়। আমার কিছুটা মায়া লাগলো লোকটার জন্য। মনে মনে ভাবলাম ভাড়া কিছুটা বাড়িয়ে দেব। দাদা, আমাকে একটু তালডাঙ্গার নদীর ঘাটে নামিয়ে দিবেন? ওইটা বলেন। আমি রিক্সায় চড়ে বসি। রিক্সা চালক দাদা নিঃশব্দে রিক্সা চালাচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, রাস্তার দুপাশে চোখ বুলিয়ে যাচ্ছি।
কত স্মৃতি এই হরিপুর গ্রামে। চাকরির কারণে শহরে গিয়ে থাকতে হয়, না হয় গ্রাম ছাড়ার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না আমার। আমি বড় ছেলে, আমার কাছে যে পরিবারের সব দায়িত্ব, তা ইচ্ছা না থাকা সত্ত্বেও ভিন দেশে গিয়ে থাকতে হয়। জনমানবহীন রাস্তা, আমি আর রিক্সা চালক দাদা ছাড়া এই রাস্তায় আর কেউ নেই। গ্রামের লোকজন সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। ঝিঝি পোকার ঝিঝি শব্দ দীর্ঘদিন পর শুনতে পেলাম। আমি রিক্সা চালক দাদার সাথে গল্প করার জন্য তাকে প্রশ্ন করলাম, দাদা কোন গ্রামে থাকেন? আমি তালডাঙ্গা দিঘির ওপারে ঝুমুর পাড়ায় থাকি। রিক্সা চালক দাদা আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আপন মনে রিক্সা চালাচ্ছে। হয়তো বেশি কথা বলে না, তাই আমি আর কোনো প্রশ্ন না করে মনের মধ্যে এটা সেটা ভাবতে লাগলাম। এবার শারদীয় উৎসবে পরিবারকে নিয়ে দূরে কোথাও ঘুরতে গেলে কেমন হয়? গ্রাম থেকে দূরে কোথাও মা তার 40 বছরেও কখনো যায়নি, আর তাই এবার মাকে দূরে কোথাও নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। অবশ্য অনেক রাত অব্দি বেশ কিছু নৌকা দেখা যেত। সবাই একটু বাড়তি ইনকামের জন্য নৌকা বের করত, তাই মনে কিঞ্চিত আশা নিয়ে যাচ্ছি। যদি নৌকা না পাই তাহলে আজ রাতে ঘাটে বসেই থাকতে হবে। হঠাৎ রিক্সা চালক দাদার ডাকে আমার চিন্তার অবসান ঘটল। নাইমা বলেন, তালডাঙ্গা নদীর ঘাটে আইসা পড়ছে। আমি রিক্সা থেকে নেমে তালডাঙ্গা নদীর ঝলমলে পানির দিকে তাকালাম। পূর্ণিমার চাঁদের আলোয় নদীর পানি ঝিকমিক করছে। এই নদীতে কত সাঁতার কেটেছি। নদীতে নামলে 2 ঘন্টা বসে থাকতাম, মা কঞ্চি নিয়ে তেড়ে আসতো। দূর থেকে একটা নৌকা এগিয়ে আসছে ঘাটের দিকে। নৌকা দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, রাত অনেক হলেও নৌকার দেখা মিলেছে। হঠাৎ আমার মনে হলো, আমি তো রিক্সার ভাড়াই দিইনি। ভাড়া দেওয়ার জন্য পিছনে ফিরতে আমি অবাক হয়ে গেলাম। পিছনে কেউ নেই, কোনো রিক্সা নেই। রিক্সা চালক ভাড়া না নিয়ে চলে গেল কেন? কিন্তু এত অল্প সময়ের মধ্যে চলে যাবেই বা কি করে? আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। এখন কি করে ভাড়া দিব? আর তখনই একটা মৃদু কণ্ঠস্বর বলে উঠল, ঝুমুর পাড়ায় যাইবেন? আন। পিছনে তাকিয়ে আমি নৌকা নিয়ে এক মাঝিকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখি। মাঝিটা তার সারা শরীরে চাদর জড়িয়ে আছে, তাই তার চেহারা দেখা যাচ্ছে না। রিক্সা চালক দাদার কথা ভাবছি, সে ভাড়া না নিয়ে চলে গেল। কি আর করার, নৌকা যেহেতু এসে পড়েছে তাহলে উঠে যাই। আমি নৌকায় উঠি। নৌকা আমায় নিয়ে চলতে থাকে তালডাঙ্গা নদীর বুকে। হঠাৎ আমার মনে হলো, নৌকা চালক আর রিক্সা চালক দুজনই একই রকমভাবে চাদর মুড়ি দিয়ে আছে কেন? ব্যাপারটা আমাকে কেমন দ্বিধায় ফেলে দিল। বুকের ভিতর অজানা এক ভয়ের জন্ম হলো। স্তব্ধ রাত, কোথাও কোনো সারা শব্দ নেই। মনের ভয়টা দূর করার জন্য আমি নৌকার মাঝির সাথে গল্প করতে চাইলাম। দাদা, অনেক রাত অব্দি নৌকা চালান নাকি আপনি? শিকারি ভাইয়া গেলে আস্তানায় চলে যাই। মাঝির কথায় আমার কেমন যেন বুকটা লাফিয়ে উঠল। আমি কি ঠিক শুনছি? মাঝি কি শিকারের কথা বলছে? কি শিকারের কথা বলছেন দাদা? শিকারি মানে ভাড়া। এই যে তোমারে এখন পাইয়া গেলাম, এখন তোমারে নিয়ে আস্তানায় যাবো।
মাঝির কথা আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো। নৌকা এখন মাঝ নদীতে। আমি মনে মনে মা দুর্গাকে ডাকতে লাগলাম। হঠাৎ প্রবল বাতাস বইতে লাগলো। বাতাসে নৌকা দুলছে। বাতাসের কারণে মাঝির মুখ চাদর থেকে সরে যায়। আমি তখনই আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। মাঝিকে দেখে আমি আঁতকে উঠি। এ কি, হে তুই সেই রিক্সা চালক? আমাকে ভয়ার্ত দৃষ্টিতে মাঝির দিকে তাকিয়ে থাকতে দেখে সে হো হো করে হেসে ওঠে। ভয় পাইছস? হ্যাঁ, আপনি সেই রিক্সা চালক না? আপনি কোথায় চলে গিয়েছিলেন ভাড়া না নিয়ে? ভাড়া না নেওয়া যায় নাই, এখন নিব, মূল্য হিসাবে তার জীবন নিব। কথাটা বলি মাঝি ভয়ঙ্কর এক রূপ ধারণ করে। তাকে দেখে আমার সর্বশরীর কেঁপে ওঠে। কি বিভৎস! সারা শরীর থেকে রক্ত পড়ছে, দুপাশের দাঁতগুলো উঁচু, চোখ লাল, আগুনের শিখার মতো জ্বলছে। ভয়ে প্রাণ পাখিটা আমার উড়ে যাওয়ার উপক্রম। হ্যাঁ, রিক্সা চালক তাহলে কোনো মানুষ নয়, সে রাস্তায় আমার অপেক্ষা করছিল। এখন তারে নিয়ে আমার রাস্তায় যাবো, তারপর ওখানে মজা কইরা তারে খাবো। খুব খিদা লাগছে। আমাকে ছেড়ে দিন না, ছেড়ে দিন আমায়। হ্যাঁ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। ক্ষতি কি আমি করছি? আমার দেখেন সবাই মেরে ফেললো, এখন ধরে মরতে হবো। দাদা, আমি এক অসহায় শহর থেকে পুজোর ছুটিতে বাড়ি এসেছি। আমার অপেক্ষা, আমার মা বউ অপেক্ষা করছে। আমায় ছেড়ে দিন না দাদা। এইসব বইলা এই মতি মিয়ার মন গলাতে পারবি না। মরার পর কারো লেগা আমার মায়া লাগে না। এখন কি করব? এই আত্মা থেকে মুক্তি পাবো কি করে? এদিকে আত্মাটি আমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে, আমাকে কচকচ করে খেয়ে ফেলবে। উভয়ন্তর না দেখে আমি তালডাঙ্গার নদীর পানির দিকে তাকাই। এই অশরীর হাতে মরার থেকে ভালো হবে আমি তালডাঙ্গার নদীর বুকে লাফিয়ে পড়ি। যেই ভাবা সেই কাজ, আমি লাফ দিয়ে নদীর বুকে ঝাঁপিয়ে পড়ি। সূর্যের আলো চোখে পড়তেই আমার জ্ঞান ফিরে আসে। চোখ মেলে আমি আমার সামনে একজন পুরোহিত মশাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে উঠে বসে পড়ি। ধীরে ধীরে রাতের সব ঘটনা আমার মনে পড়ে যায়। আমি কাল ভয়ঙ্কর এক অশরীরের কবলে পড়েছিলাম, আর তার হাত থেকে বাঁচার জন্য নদীতে লাফিয়ে পড়ি। ভাগ্য ভালো ছিল, আগে থেকেই সাঁতার জানা ছিল আমার। সাধারণত পানিতে সাঁতার কেটে আমি পাড়ে আসতে পারি, কিন্তু ঠান্ডায় আমার হাত পা জমে যাচ্ছিল। জ্ঞান হারিয়ে ফেলি আমি। কে তুমি বাছা? আমি পুরোহিত মশাইকে রাতের সব ঘটনা খুলে বলি। সব শুনে সে বলে, যে আত্মাটা তোমার ক্ষতি করার চেষ্টা করেছে সেই লোকটা হলো এই গ্রামের মতিচোর। মতিচোর গ্রামের টুকটাক ছোটোখাটো চুরি করত, কিন্তু একদিন গ্রামের চেয়ারম্যানের বাড়িতে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার, টাকা পয়সা সব চুরি হয়। তাই প্রথম সন্দেহই মতিচোরের ওপর গিয়ে পড়ে।
চেয়ারম্যানের কিছু লোকজন সেই রাত্রিরে মতিকে খুঁজে এনে খুবই মারতে শুরু করে। কয়েকজন গ্রামবাসীও এসে মতিকে গণপিটানি দেয়। সবার মার সহ্য করতে না পেরে মতি সেখানেই মারা যায়। আর তারপরে গ্রামে অভিশাপ লেগে আসে। রহস্যময়ভাবে মারা যায় চেয়ারম্যান সহ সেদিন যারা মতিকে মেরেছিল তারাও। তাহলে তো মতি মিয়া তার হত্যার প্রতিশোধ নিয়ে নিয়েছে। তাহলে এখন কেন সে এমন করছে? মতির আত্মা এখন হিংস্র হয়ে উঠেছে। সে রাতে রাস্তায় যাকে পাচ্ছে তাকেই তার শিকার বানিয়ে নিচ্ছে। মতি মিয়ার ভয়ে এই গ্রামের মানুষ এখন রাতের বেলা আর বের হয় না। গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তুমি শহরে থাকো তাই হয়তো জানো না, মতি মিয়া সাঁতার জানতো না, আর তাই তুমি পানিতে ঝাঁপ দেওয়ার পরও সে আর কিছু করতে পারেনি। পুরোহিত মশাই থেকে বিদায় নিয়ে আমি আবার গ্রামের পথে হাঁটতে শুরু করলাম। আর মিনিট 10 হাঁটলেই আমি আমার বাড়ি ঝুমুর পাড়ায় গিয়ে পৌঁছাবো। রাস্তায় তেমন মানুষজন নেই। সকলে মতি মিয়ার আত্মার ভয়ে প্রয়োজন ছাড়া খুব একটা কেউ বের হয় না। আমার গিন্নি অবশ্য একবার মোবাইলে বলেছিল গ্রামে সবাই ভূতের ভয়ে আছে, কিন্তু আমি তা বিশ্বাস করতে চাইনি। তখন যদি বিশ্বাস করতাম তাহলে আজ হয়তো আমার সাথে এমন হতো না। রাতের বেলা আর কখনোই এই গ্রামে আসা যাওয়া করা যাবে না। এবারের যাত্রায় তো বেঁচে ফিরেছি, কিন্তু সবসময় তো ভাগ্য ভালোও থাকে না।